আচ্ছা, আমরা এর আগের দিন লাস্ট কি দেখেছিলাম? গ্রিম ট্রিগার স্ট্র্যাটেজি, তাই না? মানে গ্রিম ট্রিগার স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে ওইটা দেখেছিলাম। তো এখন হচ্ছে আমি হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি দেখব। এখন গ্রিম ট্রিগার স্ট্র্যাটেজিতে প্রবলেম ছিল, ওইটাও একটু হার্শ। মানে কোনো এক প্লেয়ার যদি ভুল করেও আরেক প্লেয়ারকে একবার ডিফেক্ট করে, তাহলে অন্য প্লেয়ার আর কখনো হচ্ছে তাকে কোঅপারেট করতে যাবে না। সে ইনফাইনাইট টাইম পর্যন্ত ডিফেক্টই করতে যাবে। এই ধরনের একটা প্রবলেম ছিল ড্রিম ট্রিগার স্ট্র্যাটেজিতে। তো ওই প্রবলেমটাই হচ্ছে আহ, একটু লেস সার্চ করার জন্য বা সলভ করার জন্য টিট ফর ট্যাট স্ট্র্যাটেজি সাজেস্ট করা হয়। তো এটার হচ্ছে এটার মেন থিম হচ্ছে এরকম। মানে হচ্ছে প্লেয়ার ওয়ান, আহ, এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম পিরিয়ড, সেকেন্ড টাইম পিরিয়ড, থার্ড টাইম পিরিয়ড। এটা হচ্ছে প্রথমে প্লেয়াররা, এই মানে আমি যখন থেকে কাউন্টিং শুরু করব টিট ফর ট্যাটার, এর আগ পর্যন্ত দুই প্লেয়ার একজন আরেকজনকে কোঅপারেট করবে। কিন্তু ধরলাম কোঅপারেট করতে করতে প্লেয়ার টু কোন একটা স্টেজে এসে ডিফেক্ট করলো, এর পরের স্টেজে প্লেয়ার ওয়ান যে আছে সেও ডিফেক্ট করবে। তো পরে প্লেয়ার টু যদি নিজের ডিফেক্ট করার ভুলটা বুঝতে পেরে কোঅপারেট করে, তখন প্লেয়ার ওয়ানও কোঅপারেশন করবে। মানে টিট ফর ট্যাট এটার নামের মাঝে আছে। মানে প্লেয়ার টু যা করবে প্লেয়ার ওয়ান তাই কপি করবে। যে প্লেয়ার টু যা করতেছে প্লেয়ার ওয়ান তাই কপি করতেছে। এগুলো হচ্ছে সব প্লেয়ার ওয়ানের, আর এই নিচের সবগুলো হচ্ছে প্লেয়ার টু এর। তো টিট ফর ট্যাট মানে সেকেন্ড প্লেয়ার যা করবে ফার্স্ট প্লেয়ার তাই করবে। তো ভাইস ভার্সা, আপনি যদি ফার্স্ট প্লেয়ার যা করবে সেকেন্ড প্লেয়ার তাই কপি করবে ওইভাবেও যদি চিন্তা করেন, তাহলে এটাও হচ্ছে চিন্তা করা যায়। তো এইখানেও হচ্ছে দেখেছে যে আগের সব পিরিয়ডে দুই প্লেয়াররা কোঅপারেট করতেছিল, কিন্তু আমি যখন থেকে কাউন্ট শুরু করছি পিরিয়ড গুলা 1 2 3, তখন ফার্স্ট ইয়েতে প্লেয়ার টু ডিফেক্ট করছে। তো সেকেন্ড বার হচ্ছে প্লেয়ার ওয়ান ও ডিফেক্ট করছে, কিন্তু প্লেয়ার টু আবার ভুল বুঝতে পেরে কোঅপারেট করছে। তো প্লেয়ার ওয়ানও কোঅপারেট করছে, এরকম জিগজ্যাগ একটা প্যাটার্ন ফলো করে এরা আগাচ্ছে। তো এইভাবে প্রসেসটা যাচ্ছে। তো এখন এই টিট ফর ট্যাট স্ট্র্যাটেজিতে কি হবে? মানে ওরা বলতেছে বিগিন বাই কোঅপারেটিং ফর অল ফিউচার পিরিয়ডস, কপি অপোনেন্টস স্ট্র্যাটেজি ফ্রম দ্য প্রিভিয়াস পিরিয়ড। এটাই হচ্ছে টিট ফর ট্যাট। তো এইখানে বিষয়টা হচ্ছে ক্রিম ট্রিগারের মতো, এটা তো হার্শ না। একবার একজন ডিফেক্ট করলে পরে খালি দুই প্লেয়ার একজন আর একজনকে ডিফেক্ট করতেই থাকবে, ওইরকম না আর কি। তো লেস হার্শ। তো এইখানে দেখাচ্ছে আহ, মানে ফার্স্টে দুই প্লেয়ার যখন একজন আরেকজনকে কোঅপারেট করবে তখন ইকুইলিব্রিয়াম পে অফ টিট ফর ট্যাটও এটাই আসবে। মানে ফার্স্ট ডেতে প্লেয়ার ওয়ান 3 পাবে, পরের দিন 3 ডেল্টা পাবে, পরের দিন 3 ডেল্টা স্কোয়ার পাবে। এইভাবে হচ্ছে পে অফ গুলো আসবে। তো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পে অফ। আচ্ছা, তো এখন যদি এইখানে দেখাচ্ছে যে প্লেয়ার ওয়ান কোনো একটা স্টেজে যদি ডিফেক্ট করে, তাহলে সে 3 থেকে বেশি পাবে, 4 পাবে। এখন প্লেয়ার টু তো 3 থেকে কমে ওয়ানে চলে আসবে, তাই না? তো প্লেয়ার টু তো কমে যাইতেছে। তো তখন প্লেয়ার টু করবে কি, প্লেয়ার টু ডিফেক্ট করবে। তখন প্লেয়ার ওয়ান দেখেন আবার কোঅপারেট করবে, তো প্লেয়ার ওয়ান পাবে 1। মানে ফার্স্টে হচ্ছে দুই প্লেয়ারই যখন কোঅপারেট করতেছিল, প্লেয়ার ওয়ান প্রথম দিন 3, পরের দিন 3 ডেল্টা, পরের দিন 3 ডেল্টা স্কোয়ার এরকম পাবে। তো প্লেয়ার ওয়ান কোন একটা স্টেজে যদি ডিফেক্ট করে, প্লেয়ার ওয়ান 3 থেকে আহ, বেশি পাবে, 4 পাবে। কিন্তু ইন রিটার্ন প্লেয়ার টু ডিফেক্ট করে ফেলবে। তো প্লেয়ার টু ডিফেক্ট করে প্লেয়ার ওয়ানকে 4 থেকে কমায় ওয়ানে নিয়ে আসবে।
তখন প্লেয়ার ওয়ান আবার কোঅপারেট করতে যাবে। এইভাবে হচ্ছে 4 1 4 1 4 1, এইভাবে হচ্ছে বারবার এটা জিগজ্যাগ প্যাটার্নে ঘুরতে থাকবে। তো এই জন্য ডিফেকশন পে অফটা এরকম আসে: 4 + 1 ডেল্টা +4 ডেল্টা স্কোয়ার +1 ডেল্টা কিউব। এইভাবে হচ্ছে টিট ফর টেটে ডিফেকশন পে অফ আসে। ঠিক আছে? তো সবাই কি এটা বুঝতে পারছেন যে ডিফেকশন পে অফটা এরকম হয় কেন? কারণ অরিজিনালি জিগজ্যাগ প্যাটার্ন ফলো করে। তো সিমিলারলি হচ্ছে পে অফ টেবলেও এই 4 1 4 1 এইভাবে বারবার ঘুরতে থাকে। ডেল্টা কিউব কেন হলো 4 নম্বরের এখানে? 4 নম্বরের ডেল্টা কিউব কেন হয়েছে? জি আচ্ছা, স্যার। ডেল্টা হচ্ছে 1 2 3 এইভাবে বাড়তে থাকবে না? তো প্রথম ডিফেকশনে প্রথমবার তো 4, পরের বার তো 1 পাবে। তো 1 × ডেল্টা হবে না সেকেন্ডটা? জি স্যার। তারপর পরে তো আবার 4 পাবে, তাহলে এটা 4 ডেল্টা স্কোয়ার। এরপরে আবার 1 পাবে না, যেহেতু জিগজ্যাগ প্যাটার্নে জি ঘুরতেছে। স্যার। এই জন্য ডেল্টা কিউব হয়েছে, মানে 1 × ডেল্টা কিউব। এরপরেরটা হবে 4 × ডেল্টা টু দি পাওয়ার 4। এরপরেরটা হবে 1 × ডেল্টা টু দি পাওয়ার 5। এরকম যাবে আর কি। তো কোঅপারেশন তখনই করবে প্লেয়ার ওয়ান যখন সে কোঅপারেশন করে ডিফেকশনের সমান বা তার চেয়ে বেশি পে অফ পাবে, তখনই করবে, আদারওয়াইজ করবে না। তো এখন এইখানে কোঅপারেশনে এই সবগুলা যদি অ্যাড করা হয়, 3 + 3 ডেল্টা +3 ডেল্টা স্কোয়ার প্লাস এরকম যদি হয়, তো এইগুলোর সবগুলোর সামেশন কি হবে? এই 3 + 3 ডেল্টা স্কোয়ার +3 ডেল্টা এটা হবে 3/1 - ডেল্টা। আর এইখানে কি হবে? এই যে এইগুলো হচ্ছে অড পিরিয়ড, তাই না? 4 + 4 ডেল্টা স্কোয়ার +4 ডেল্টা টু দি পাওয়ার 4, অড পিরিয়ড গুলা যোগ করলে এটা হচ্ছে বেটার হয়ে। এতে দেখাই। আচ্ছা, আমার হচ্ছে, সিপি খাইছো না, খাইতে চাইছো, খাওয়াইতে তুমি পারি নাই। আগে পাখির দোকানে গেছো। আচ্ছা আমার হচ্ছে এইটার সামেশন আমি কিভাবে পাবো? 4 + ডেল্টা +4 ডেল্টা স্কোয়ার প্লাস ডেল্টা কিউব প্লাস এই যে এই জিনিসগুলা, এটার সামেশন আমি কেমন আনবো? এখানে অড পিরিয়ড যেগুলা, এই যে টাইম স্টেজ 1 2 বা n = 1 2, আমরা তো n টার্ম হিসেবে দেখি, সরি 1 3, এইগুলা সব এক প্যাটার্নের না? তো 4 + 4 ডেল্টা স্কোয়ার +4 ডেল্টা টু দি পাওয়ার 4। তো এই অড পিরিয়ড গুলো আমরা যখন যোগ করব, তখন আমি কি পাবো? অড পিরিয়ড গুলার ইনফাইনাইট পে অফ। আপনাদের একটা হোমওয়ার্ক দেয়া ছিল, ওটা কি ছিল? 2n - 2 হবে। না, অড পিরিয়ড গুলার যখন সামেশন আপনি এরকম বের করবেন, তো মানে অড পিরিয়ড গুলোর জন্য, ইভেন্ট গুলোর জন্য তো অন্যরকম, তাই না? তো অড গুলার জন্য এরকম। অড গুলার জন্য কি ছিল? x/1 - ডেল্টা স্কোয়ার। তো আমার এখানে এক্স এর ভ্যালু কত? 4। তো 4/1 - ডেল্টা স্কোয়ার, এটা হবে অড পিরিয়ড গুলার সাম। আর ইভেন পিরিয়ড কোনগুলা? এইগুলা। তো আমরা ইভেন পিরিয়ড গুলার যখন সাম নিব, তখন এটা কি পাবো? del x/1 - ডেল্টা স্কোয়ার না? এখানে এক্স এর ভ্যালু কত? 1। del × 1 del x
ওভার 1 - ডেল্টা স্কোয়ার। তো এইগুলো হচ্ছে ইভেন পিরিয়ড গুলার সাম আসবে। আপনারা কেউ যদি হোমওয়ার্কটা করে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন। 4, তারপর n = 6, মানে ইভেন পিরিয়ড গুলার সাম নিলে এটা এরকম আসে, del x/1 - ডেল্টা স্কোয়ার। তো এইটাই এখানে করছে, মানে অড পিরিয়ড গুলার সাম নিছে এরকম আসছে, ইভেন গুলার সাম নিছে এটা এরকম আসছে। তারপর জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করে দিছে। ক্যালকুলেশন করে দেখছে যে টিট ফর ট্যাট স্ট্র্যাটেজি মতে ডেল্টার ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল হাফ হইলেই প্লেয়াররা একজন আরেকজনকে কোঅপারেট করবে। তো এটাই ছিল টিট ফর ট্যাট স্ট্র্যাটেজি অনুযায়ী সাজেশন, মানে প্লেয়াররা একজন আরেকজনকে কোঅপারেট করার। সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে আমাদের লাস্টে টপিক ওইটাতে যাই। আমাদের লাস্ট টপিক হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। সবাই কি এটা দেখতে পাচ্ছেন? প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে পিডিএফটা। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে। তো প্রফিট ম্যাক্সিমাইজেশনের এই টপিকটা হচ্ছে মানে আমাদের যে একটা মার্কেটে যে প্রফিট আমি করব, তো ওইটা হচ্ছে আমি কতটুকু ম্যাক্সিমাইজ করতে পারবো এটা সম্বন্ধে আমাকে আইডিয়া দেয়। তো এখন এই প্রফিট এটা বোঝার আগে আমাদের কিছু বেসিক জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে সাপ্লাই কাকে বলে। সাপ্লাই হচ্ছে ওই অ্যামাউন্টটা যেটা প্রডিউসার একটা গিভেন প্রাইসে সেল করতে চায়। ঠিক আছে, মানে একটা প্রাইসে যে প্রডিউস করতেছে প্রোডাক্টটা, সে যে সেল করতে যাচ্ছে, তো ওইটা হচ্ছে মানে যত কোয়ান্টিটি সেল করতে যাচ্ছে, তো এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাপ্লাই। তো এখানে আমরা লেফটে যেই কার্ভটা দেখতেছি এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। তো সাপ্লাই কার্ভ হচ্ছে রাইজিং দেখা যাচ্ছে বা আপওয়ার্ড যাচ্ছে। এটার কারণটা হচ্ছে প্রাইস যখন কম থাকবে তখন সাপ্লায়ার কোয়ান্টিটিও সাপ্লাই দিতে চাবে কম। একটা জিনিসের প্রাইস যত বাড়বে সাপ্লায়ার সাপ্লাই দিতে চাবে তত বেশি। মানে হচ্ছে ধরেন ফর এক্সাম্পল টমেটোর কেজি হচ্ছে এখন 40 টাকা করে বা 30 টাকা করে। এখন প্রডিউসাররা মার্কেটে কম সাপ্লাই দিতে চাবে, কিন্তু টমেটোর কেজি যখন বেড়ে 60-70 টাকা হবে তখন প্রডিউসাররাও চাবে এখন মার্কেটে বেশি সাপ্লাই দিই, কারণ আমি যত বেশি প্রাইসে সাপ্লাই দিতে পারবো, বেশি প্রাইসে যত বেশি সাপ্লাই দিতে পারবো তত আমার প্রফিট থাকবে, মানে হচ্ছে আমার জন্য বেটার, সাপ্লায়ারের জন্য বেটার। কিন্তু সবসময় এটা কাজ করে না, অনেক সময় বুমেরাং হয়েও ফিরে আসে। মানে সে অনেক বেশি প্রাইসে সাপ্লাই দিল কিন্তু কেউ এটা পারচেজই করলো না, তখন প্রাইস অটোমেটিক নেমে আসে। আর ডিমান্ড কার্ভ টা কিরকম হবে? ওইটা ডিক্লাইনিং হবে, মানে প্রাইস যখন বেশি থাকবে তখন মার্কেটে ডিমান্ড থাকবে কম, আর প্রাইস যত কমবে তখন মার্কেটে ডিমান্ড থাকবে তত বেশি। তো এটাই হচ্ছে সাপ্লাই ডিমান্ড কার্ভ। তো আমাদের এই জিনিসটা হচ্ছে দরকার বিষয়টা বোঝার জন্য। তো এইখানে এই জিনিসগুলো লেখা আছে। এখন সাপ্লাইয়ের জন্য আমরা যেটা করি, প্রাইসের যে ইকুয়েশন পি, ওইটা আমরা লিখি CQ+D। মানে সাপ্লাইয়ের জন্য প্রাইস পি এর যে ইকুয়েশনটা হবে ওইটা হচ্ছে CQ+D। আমরা এরকম ধরি। এটার কারণ কি? এই যে এই লাইনটা, এটা হচ্ছে y = mx+c নামে একটা স্ট্রেট লাইন আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ইয়াতে দেখি। আচ্ছা, ধরেন আমার হচ্ছে যে কোনো স্ট্রেট লাইন, ধরেন এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। তো আমার এই স্ট্রেট লাইনটা যদি এই
ওয়াই অ্যাক্সিস থেকে সি ইউনিট কাট করে, তাহলে আমরা এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বলি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এইভাবে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বলি। আচ্ছা, এখন আমার যদি আহ, এটার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই এর জায়গায় প্রাইস আসে, প্রাইস পি, আর এক্স এর জায়গায় আমার কোয়ান্টিটি কিউ আসে, তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি কি বলবো? এটা যদি ডি ইউনিট কাট করে এইখান থেকে, এই স্ট্রেট লাইনটা এরকম হবে না? ওয়াই এর জায়গায় পি, মানে যেখানে ওয়াই ছিল ওই জায়গায় পি চলে আসবে, যেখানে এক্স ছিল ওই জায়গায় কিউ চলে আসবে। ওয়াই ইকুয়ালস টু, আমি লিখলাম যে এইখানে সি কিউ প্লাস ডি। এইখানে সি হচ্ছে স্লোপ এম, মানে এই লাইনটার যে স্লোপ, মানে এক্স অ্যাক্সিস এর ইনক্রিমেন্টের জন্য ওয়াই অ্যাক্সিস এর কত দূর ইনক্রিমেন্ট হচ্ছে, দ্যাট মিনস রাইজ ওভার রান। মানে আমরা যে স্লোপ পড়ছি, স্লোপটা হচ্ছে এটা সি, মানে যেটা এখানে স্লোপ হচ্ছে এম দিয়ে বোঝানো হয়েছে। তো আমার এই লেটার গুলো ফিক্স না, মানে আমি হচ্ছে চাইলে এই ওয়াই অ্যাক্সিস থেকে কাটা অংশ সি এর জায়গায় ডি লিখতে পারি, স্লোপ এম এর জায়গায় সি লিখতে পারি, মানে আমি এগুলো র্যান্ডমলি ধরতে পারি। তো আমার সাপ্লাই কার্ভে এই প্রাইসটাকে আমি এইভাবে দিতে পারি। ওকে, তো সবাই কি বুঝতে পারছেন যে এখানে প্রাইস পি ইকুয়ালস টু সি কিউ প্লাস ডি কেন নিচ্ছে? আর সি হচ্ছে এনি পজিটিভ নাম্বার, কারণ এই স্লোপটা হচ্ছে পজিটিভ স্লোপ, ঠিক আছে? তো ওরা এই জন্য সিটাকে এনে পজিটিভ নাম্বার বলতেছে, কারণ এটা এক্স অ্যাক্সিস এর সাথে বা এর প্যারালাল ডাইরেকশনের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করে। তো এটা যদি এক্স অ্যাক্সিস এর একটা প্যারালাল লাইন হয়, তো এই থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি হইতেছে। তো এইখানে যে স্লোপ সি, ওইটা ডেফিনেটলি পজিটিভ স্লোপ হবে, এই জন্যই এটা বলছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা সবাই বুঝতে পারছেন? এতটুকু সবার কাছে ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আর হচ্ছে, তো সাপ্লাইয়ের জন্য তো পজিটিভ স্লোপ ছিল, ডিমান্ডের স্লোপটা কি? অবটিউজ অ্যাঙ্গেল হবে না? মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল ডিরেকশনের সাথে, এই ডিরেকশনের সাথে অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করবে। তো এইখানে স্লোপটা কি হবে? নেগেটিভ স্লোপ। এই জন্য ডিমান্ড সাইডটা এরকম, পি ইকুয়ালস টু মাইনাস এ কিউ প্লাস বি, মানে এই ডিমান্ডের যে কার্ভটা, ওইটার স্ট্রেট লাইনটাকে এই ডিফারেন্ট ভাবে নেগেটিভ দিয়ে, নেগেটিভ স্লোপ দিয়ে ইয়ে করছে, মানে মাইনাসে, মাইনাসে হচ্ছে স্লোপটা হচ্ছে নেগেটিভ। আর কি হচ্ছে এক্স এর জায়গায় কোয়ান্টিটি প্লাস বি, বি হচ্ছে যেই পোর্শনটা কাটতেছে ওয়াই অ্যাক্সিস থেকে। তো এটা হচ্ছে ডিমান্ডের জন্য প্রাইজের ইকুয়েশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই জিনিসগুলো জানছি। এখন এর বাইরে একটা বিষয় হচ্ছে, আমার মার্কেটটা হতে পারে পারফেক্ট কম্পিটিশন, আমার মার্কেটে পারফেক্ট কম্পিটিশন চলতেছে। তো আমি যেই মার্কেটে প্রোডাক্ট সেল করতে যাব, তো এইখানে এন্ট্রি ব্যারিয়ার অনেক লো, বা একটা সিঙ্গেল ফার্ম হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস কন্ট্রোল করতেছে না, প্রাইস জাস্ট সাপ্লাই ডিমান্ড দিয়ে ফেয়ারলি কন্ট্রোল হইতেছে, এরকম হইতে পারে। যেমন ধরেন আহ, য- ইয়া, ধরেন কোন একটা প্রোডাক্ট ধরেন আমি লঞ্চ করব, এখন হচ্ছে ধরেন প্রোডাক্টটা হতে পারে একটা ফ্যান। তো ফ্যান তো বাংলাদেশে হচ্ছে অনেকগুলা কোম্পানি হচ্ছে প্রডিউস করে। তো
আমার যদি আহ, মানে হচ্ছে এটার এর আহ, এটা এন্ট্রি করতে খুব বেশি হাই ব্যারিয়ার না থাকে, তারপর হচ্ছে এইখানে যদি কোনো মনোপলি না থাকে যে একটা সিঙ্গেল ফার্ম ফ্যানের দাম কন্ট্রোল করতেছে, তো ও যদি ফ্যানের দাম কম রাখে আমার কম রাখতে হবে, বা বেশি রাখলে বেশি রাখতে হবে, এরকম যদি ব্যারিয়ার না থাকে, হুম, তাহলে আমি আজকে বলবো তো যে আমার সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা পাত। আমার সানরাইজার্স হায়দ্রাবাদের আচ্ছা, আমার কম্পিটিশনটা হচ্ছে পারফেক্ট, পারফেক্ট কম্পিটিশন আর মার্কেট, এরকম আমি বলবো। আর যদি আমি ধরেন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, এটা যেই মার্কেটে আমি লঞ্চ করব, ওইখানে যদি অনেক হাই ব্যারিয়ার অফ এন্ট্রি থাকে, যে একটা কোম্পানি মার্কেটের সবকিছু কন্ট্রোল করে, বা এই ধরনের ওই কোম্পানি যেই প্রাইস ঠিক করবে ওই প্রাইস অনুযায়ী সবার চলতে হবে, তাহলে ওই টাইপের মার্কেটকে মনোপলি বলে। আর ধরেন আমি যে যদি একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করি, ওই নিউ প্রোডাক্টটা যদি এমন একটা মার্কেটে আমি লঞ্চ করি যেখানে হ্যাঁ, ব্যারিয়ার অফ এন্ট্রি অনেক হাই, কিন্তু আহ, ওইখানে হচ্ছে দুইটা কোম্পানি প্রাইস কন্ট্রোল করে, ধরেন দুইটা কোম্পানি ওইখানে হচ্ছে বিগ জায়ান্ট, আর হচ্ছে এই ধরনের মার্কেটে যদি আমি কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যাই, তাহলে ওই টাইপের মার্কেটকে আমরা ডুওপোলি বলবো। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের মার্কেট সম্বন্ধে আইডিয়া পাইলাম, যে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, মনোপলি মার্কেট, আর ডুওপলি মার্কেট। এখন আমরা হচ্ছে মেইনলি ইন্টারেস্টেড হচ্ছে দেখার জন্য যে মনোপলি মার্কেটে কিভাবে একটা কোম্পানি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারে। এখন দেখে মনে হতে পারে যে মনোপলি মার্কেটে তো শুধু একটা প্লেয়ার আছে, তো এইখানে দাম যত পারে বাড়ায় রাখলেই তো হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ হয়ে যায়। তো এটাতে এত ক্যালকুলেশনের কি আছে? মানে এটা তো হচ্ছে আইডিয়াল মার্কেট না, পারফেক্ট কম্পিটিশন না, যে এখানে মার্কেটে আরো লোকজন আছে, আমি তো যত ইচ্ছা প্রাইস রাখতে পারবো না, তো আমি ইচ্ছা মতো প্রাইস বাড়াই। তো এখন একটা এক্সাম্পল দিই, ধরেন কারেন্টলি হচ্ছে সামারে হিট ওয়েভ চলতেছে। এখন ধরেন এমন যদি হয় যে বাংলাদেশে শুধু একটা কোম্পানি এসি প্রোডাকশন করে বা এসি ইম্পোর্ট করে, শুধু একটাই, আর কোনো কোম্পানি করে না, তো ওই কোম্পানি দেখলো যে এখন হিট ওয়েভ চলতেছে তো সবাই এসি কিনতেছে, তো ও চিন্তা করলো ও এক একটা 1.5 টনের এসির দাম ধরেন 75 লাখ টাকা বা 1 কোটি টাকা করে রাখবে, কারণ আর কোনো কোম্পানি তো নাই, তো এসির আবার ডিমান্ড আছে। তো ও ও হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য 1 কোটি টাকায় রেখে দিল একটা 1.5 টন এসির দাম। তাহলে আসলে প্রবলেমটা কোথায় হবে? মানে বিষয় হচ্ছে ঠিক আছে, সবার হচ্ছে ডিমান্ড আছে, কিন্তু 1 কোটি টাকা এটা তো বাংলাদেশে গুটি কয়েক কোম্পানি ছাড়া, মানে বড় বড় কোম্পানি ছাড়া কোনো ইন্ডিভিজুয়াল কাস্টমার তো এইভাবে কিনতেই পারবে না 1 কোটি টাকা দিয়ে একটা এসি। এর চেয়ে হচ্ছে ওরা হচ্ছে না কেনাটাই প্রেফার করবে। তো এই জন্য মনোপলি মার্কেটে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য যা খুশি তাই তাই দাম হচ্ছে ক্লেম করলে হবে না। মানে ওইটা হচ্ছে যারা কাস্টমার ওদের পারচেস পাওয়ারের মধ্যেও থাকতে হবে। তো এই জন্য এটার হচ্ছে একটা রিলেশন আমার মেনটেন করতে হবে। তো ডিমান্ড কার্ভটা কিরকম ওইটা হচ্ছে আমার জানা লাগবে। তো ডিমান্ড কার্ভটা এরকম ধরি, পি ইকোয়াস টু ধরেন -b কিউ প্লাস a, এই বি এইগুলা নিয়ে এত চিন্তা করবেন না, এখানে স্লোপ হচ্ছে নেগেটিভ, এই যে এটা হচ্ছে স্লোপ। পি ইকোয়াস টু -b কিউ প্লাস a ও লেখা যায় এটাকে, একই কথা। তো এটা হচ্ছে ডিমান্ড কার্ভের এই লাইনটার ইকুয়েশন বোঝাচ্ছে। তো আমরা ধরে নিই যে আমার হচ্ছে পার ইউনিট প্রোডাক্ট কস্ট হচ্ছে সি, তাহলে আমার প্রফিট কি হবে? প্রফিট হবে আমার টোটাল রেভিনিউ যত হবে, এখানে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে পি। তো আমার যদি সাপ্লাই কোয়ান্টিটি আমি কিউ কোয়ান্টিটি সাপ্লাই দিই, তাহলে আমার টোটাল রেভিনিউ কি হবে? কিউ ইন্টু পি, বা পি কিউ টোটাল রেভিনিউ।
আর হচ্ছে আমার আহ, একটা প্রোডাক্ট তৈরি করতে কস্ট হচ্ছে সি, তাহলে কিউ নাম্বার অফ প্রোডাক্ট তৈরি করতে কস্ট কি হবে? কিউ ইন্টু সি। তো আমি টোটাল রেভিনিউ যা হবে ওইটা থেকে যদি আমি প্রোডাক্ট কস্ট বাদ দিয়ে দিই, তাহলেই তো আমার প্রফিট ইউ আসবে। এখানে আমরা প্রফিটকে ইউ দিয়ে ডিনোট করতেছি, মানে আমি ইউটিলিটি কত পাবো ওইটা আর কি। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন যে প্রফিট ইকুয়ালস টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট কেমনে হইলো? মানে এখানে সিম্পল হচ্ছে, একটা প্রোডাক্ট বানাইতে সি টাকা লাগে, তাহলে কিউ নাম্বার অফ প্রোডাক্ট বানাইতে কত লাগবে? সি ইন্টু কিউ টাকা। একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে পি, তাহলে কিউটা প্রোডাক্টের প্রাইস কি? সরি, একটা প্রোডাক্টের হচ্ছে সেলিং প্রাইস পি, তো কিউটা প্রোডাক্টের সেলিং প্রাইস কত? মানে আমি টোটাল সেলস রেভিনিউ কত করব? পি কিউ। তো টোটাল রেভিনিউ থেকে বানানোর খরচটা বাদ দিলেই তো আমি প্রফিট পাই। সবাইকে বুঝতে পারছেন? Yes, sir. এখন তাহলে আমি চাইতেছি এই প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। তো প্রফিটটা হচ্ছে এখন দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে পি আর একটা কিউ। আর সি তো কনস্ট্যান্ট, মানে একটা জিনিস বানাইতে আমার যত খরচ লাগবে। তো আমি ইউটাকে দুইটা ভ্যারিয়েবল পি আর কিউর রেসপেক্টে না রেখে একটা ভ্যারিয়েবল কিউতে রিপ্লেস করে ফেলি। এই জন্য আমার পি ইকোয়াস টু এ মাইনাস বি কিউ বসায় দিতে হবে। তো এ মাইনাস বি কিউ বসায় দিছে, তো আমার ইউটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল কিউতে কনভার্ট হয়ে গেল। এই যে, তো ইউটা হচ্ছে কিউ এর রেসপেক্টে চলে আসলো, একটা ইকুয়েশন চলে আসলো আমার যে টোটাল প্রফিট। তো এখন আমি ম্যাক্সিমাম মিনিমা পড়ছিলাম না? তো ম্যাক্সিমাম মিনিমায় কি ছিল, আমার যদি একটা ফাংশনকে আমি ম্যাক্সিমাইজ করতে চাই, তাহলে ওইটার কি করতে হতো? ওইটাকে একবার ডিফারেন্সিয়েট করা লাগতো, তাই না? ডিফারেন্সিয়েট করে ওই ফার্স্ট ডেরিভেটিভ বা স্লোপটা জিরো আসতো না ম্যাক্সিমাম পয়েন্টে? মনে আছে আমরা যে ম্যাক্সিমাম মিনিমাম ম্যাথ করছিলাম? তো জি স্যার। আমি ওইখানে ওই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাইতাম। এখন আমি এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে যাচ্ছি। এই জন্য আমি সিম্পলি এটাকে কি করব, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করব। তো ইউ ও প্রাইম কিউ আমার বের করা লাগবে। তো আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? এখানে আমার ভ্যারিয়েবল যেহেতু কিউ, তো আমি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। মানে এই ইকুয়েশনটাকে আমি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো ইউ প্রাইম কিউ পাবো। তো এইটাকে কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এ ইন্টু ডিডি কিউ অফ কিউ। তো এ ইন্টু ওয়ান, তো এটা এ আসবে। এখানে বি কনস্ট্যান্ট, তো কিউ স্কোয়ার কে কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? টোয়াইস কিউ। তারপর সি হচ্ছে কনস্ট্যান্ট, কিউ কে আমরা যদি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডিডি কিউ অফ কিউ কি আসবে? ওয়ান। তো সি ইন্টু ওয়ান সমান কি? সি আসবে না? তাহলে আমি আমার ফার্স্ট ডেরিভেটিভ পাইলাম, এ মাইনাস টোয়েস বি কিউ মাইনাস সি। এখন আমি ম্যাক্সিমাম প্রফিট পয়েন্টের জন্য এই ইউ প্রাইম অফ কিউ সমান জিরো ধরবো, মানে এটা সমান জিরো। এটা সমান জিরো ধরে আমি কিউ এর যে ভ্যালু পাবো ওইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রফিট পয়েন্ট। তো কিউ সমান আমরা পাইতেছি এ মাইনাস সি ডিভাইডেড বাই টোয়েস বি। তো এইটাই যে আমার ম্যাক্সিমাম পয়েন্ট, এটা শিওর হওয়ার জন্য আমরা কি করব, ম্যাক্সিমাম মিনিমাতে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করতাম, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতাম। ওইটা নেগেটিভ আসলে আমরা বলতাম হ্যাঁ আমার এই পয়েন্টটা ম্যাক্সিমাম। তো আমরা ওইটা টেস্ট করব, এটাকে আবার কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে আমরা ইউ ডাবল প্রাইম অফ কিউ হচ্ছে শুধু মাইনাস টোয়েস বি পাবো, কারণ ডিডি কিউ অফ এ হচ্ছে জিরো আর ডিডি কিউ অফ সিও হচ্ছে জিরো। তো ডিডি কিউ অফ এই টার্মটা আসবে মাইনাস টোয়েস বি। তো সেকেন্ড ডেরিভেটিভ যেহেতু নেগেটিভ,
তার মানে এই পয়েন্টটা যে ম্যাক্সিমাম পয়েন্ট এটা একদম শিওর, কারণ আমাদের ম্যাক্সিমাম পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আসতো। তার মানে এটাই আমার ম্যাক্সিমাম প্রফিট পয়েন্ট। তো আমি আমার অরিজিনাল যে ইকুয়েশন ছিল ওই ইকুয়েশনে কিউ কিউ এর যে ভ্যালুটা ওটা যদি ম্যাক্সিমাম ভ্যালু বসায় দিই তাহলেই তো হলো, আমার ইউটা ম্যাক্সিমাইজ হয়ে গেল। এই যে ইউ অফ কিউ, ইউ ম্যাক্স এ ইন্টু এ মাইনাস সি বাই টু এস বি, এখানেও কিউ হচ্ছে আপনি এ মাইনাস সি বাই টু এস বি বসাবেন, এখানেও কিউ এ মাইনাস সি বাই টু এস বি বসাবেন, তারপর ক্যালকুলেট করে এনে দেখবেন যে এটাই আসছে। তো এটাই হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন। মানে হচ্ছে আপনি ম্যাক্সিমাম প্রফিট পয়েন্ট কিউ এর ভ্যালু এ মাইনাস সি বাই টুয়াইস বি এই প্রত্যেক জায়গায় বসায় দেন, তাহলেই হবে। কিউ ম্যাক্স হচ্ছে এ মাইনাস সি হোল স্কোয়ার বাই ফোর বি। তো এইখানে দুইটা ম্যাথ আছে মনোপলি প্রফিট ম্যাক্সিমাইজেশন দিয়ে। তো এইগুলো খুবই সোজা। এখানে হচ্ছে দেয়া আছে যে প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি এটা এই রিলেশন দিয়ে কানেক্টেড, পি ইকুয়ালস টু 150 মাইনাস 4Q। তো কস্ট প্রাইস পার ইউনিট প্রোডাক্ট সি এর ভ্যালু দেয়া আছে 10। তো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রফিট? তো দেখেন এখানে আমার সি এর ভ্যালু 10। তো পি ইকুয়ালস টু কি ধরছিলাম, এ মাইনাস বি কিউ। তো আমার এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 150। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 4। তো আমার হচ্ছে এ বি সি এর ভ্যালু জানি আমি এইখানে বসায় দেব, তাহলে আমার ম্যাক্সিমাম প্রফিট বের হয়ে গেল। তো এটাই হচ্ছে ম্যাথটা। তো সবাই কি বুঝতে পারছেন ম্যাক্সিমাম প্রফিট বা মনোপলি মার্কেটে প্রফিট ম্যাক্সিমাইজেশন কিভাবে করে, ডিমান্ড কার্ভ কেন দরকার? Yes, কারণ sir. ডিমান্ড কার্ভ যদি আমি না করি তাহলে আমার প্রোডাক্টটা কেউ কিনবেই না। মানে আমি জানি না মানে কাস্টমাররা কত দামে পারচেস করতে চায়। আর ম্যাথ গুলা খুব সোজা। আপনি জাস্ট এটা এ এর ভ্যালু, এটা বি এর ভ্যালু, আর এটা হচ্ছে সি এর ভ্যালু। তো আপনি এ বি সি এর ভ্যালু এখানে বসায় দেন, তাহলে ম্যাক্সিমাম প্রফিট মনোপলি মার্কেটে পেয়ে যাবেন। আর এটা আপনাদের হোমওয়ার্ক থাকলেও এটা আপনারা করবেন, এই ম্যাথটাও সোজা। তো আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন এখানে শেষ। সবাই কি বুঝতে পারছেন যে মনোপলি মার্কেটে কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন ক্যালকুলেট করতে হয়? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।